জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর তিস্তা পার পানি ন্যায্য হিস্সার দাবিতে লাখো মানুষের অবস্থান উদ্বোধন করলেন মির্জা ফখরুল। আবারও শাহবাগে অবস্থান, জুলাই আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি। আমাদেরকে ভাই সরকার আজকে 6 মাস হয়ে গেল, এরা নির্বাচন, এরা হেলিকপ্টার দিয়ে সাহায্য সবকিছু করে, আমরা যে গুলিবিদ্ধ, আমাদের মাথায় গুলি ভরা ভাই, আমাদেরকে কেউ দেয় না। রোজায় 30 টাকা কেজি দরে চাল পাবে 50 লাখ পরিবার, করের আওতায় আসছে গ্রামাঞ্চলের চিকিৎসক ব্যবসায়ীরা। এবং পিরোজপুরের নাজিরপুরে বাস চাপায় প্রাণ গেল বাবা ছেলে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কয়েক গাড়ি সংঘর্ষে আহত 15 জন। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্সা আদায়ে হাজার হাজার মানুষের ঢল নেমেছে তিস্তা পারে। তিস্তার বাংলাদেশ অংশের 115 কিলোমিটারের 11টি পয়েন্টে চলছে 48 ঘন্টার লাগাতার অবস্থান কর্মসূচি। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজার রিপোর্ট। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা পারে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে তিস্তা পাড়ের জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধায় একসঙ্গে চলছে এ কর্মসূচি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্সা আদায়ে হাজার হাজার মানুষের ঢল নেমেছে তিস্তা পাড়ে। সোমবার সকাল থেকে অধিকার জানাতে জড়ো হয়েছেন স্থানীয়রা। তিস্তা পাড়ের 11টি পয়েন্টে হচ্ছে গণজমায়েত। সকাল থেকে তিস্তা ব্যারেজের নীলফামারীর ডালিয়া পয়েন্টের হেলিপ্যাড মাঠে অবস্থান নিয়েছে 10,000 মানুষ। জেলার বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে মিছিল সহ জমায়েত হতে শুরু করে তারা। এ কর্মসূচির মধ্য দিয়ে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশা করছে তিস্তা পাড়ের মানুষ। বন্যার পানি হঠাৎ করে ছেড়ে দিয়ে নদী পাড়ের মানুষের বাড়িঘর দৌড় ভেঙে নিয়ে যায়, অনেক আবাদি ফসল নষ্ট হয়ে যায়, বিলীন করে নিয়ে যায়। জীবনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা থাকে না। মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমরা এখানে অংশগ্রহণ করেছি। তিস্তা আপনারা দেখতেছেন শুধু বালুচর, এর পাশে আমাদের হাজার হাজার বিঘা জমি আছে, বন্যার সময় সব চলে যায়। তিস্তা পারে 48 ঘন্টার কর্মসূচি ঘিরে গাইবান্ধার হরিপুর সেতু পয়েন্টে বাড়ছে গণজমায়েত। সকাল থেকেই জড়ো হতে থাকে নদী ভাঙা তিস্তার অববাহিকার দরিদ্র মানুষ। ভারতের কাছে তিস্তার পানির ন্যায্য হিস্সা চেয়ে জমায়েত হয়েছেন তারা। এই সময় এই লোকগুলোর যে দুঃখ কষ্ট হয় বলার না। আমি চাই বার্তা হলে আমাদের দেশের সুবিধা। লালমনিরহাট জেলায় নিরীহ মানুষ এই বন্যায় অনেক ভুক্তভোগী। এই তিস্তা নদী খনন হলে মানুষ অনেক সফলতা অর্জন করতে পারবে এবং বন্যা থেকে একটু রেহাই পাবে। তিস্তা নদীর বাংলাদেশ অংশের 115 কিলোমিটারের 11টি পয়েন্টে 48 ঘন্টার লাগাতার কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। লালমনিরহাট ও নীলফামারী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জামাল বাদশা এবং আমিরুল ইসলাম। প্রথমেই যুক্ত হব লালমনিরহাটে জামাল বাদশার কাছে। জামাল, তিস্তা রক্ষা পারের আন্দোলন সম্পর্কে কি খবর রয়েছে এবং লোক সমাগম কেমন দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে জানাবেন। লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলন যে আয়োজনটি করেছে 48 ঘন্টার লাগাতার কর্মসূচি, এবং লাগাতার কর্মসূচি কিন্তু কিছুক্ষণ আগে লালমনিরহাটের তিস্তা সড়ক সেতু এবং রেল সেতুর মূল পয়েন্ট থেকে উদ্বোধন হয়েছে। এবং এই কর্মসূচি লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, নীলফামারী এবং কুড়িগ্রামের 11টি পয়েন্টে অনুষ্ঠিত হবে। আমি রয়েছি লালমনিরহাটের কালীগঞ্জ এবং গঙ্গাচড়ার একটি পয়েন্টে। এই পয়েন্টে কিছুক্ষণ আগেই এই পয়েন্টের উদ্বোধন হয়েছে এবং এই পয়েন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপি নেতা টুকু এবং জনসংহতির প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। এবং শুধুমাত্র বিএনপি নেতাকর্মী এখানে যোগদান করেছেন এমনটি নয়, তিস্তার ডান এবং বাম তীরের লাখো মানুষ কিন্তু তিস্তার এই 11টি পয়েন্টের ন্যায় এই পয়েন্টেও যোগদান করেছেন এবং এই যে লাগাতার 48 ঘন্টার যে কর্মসূচি, সেই কর্মসূচি সফল করার জন্য কাজ করছেন। এই মুহূর্তে কিন্তু লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুর যে স্পটটি রয়েছে সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য টুকু। একটু দেখাতে চাই, এই মুহূর্তে কিন্তু তিনি বক্তব্য রাখছেন। আর এই বিষয় অনেক কিছু নিয়ে এসব করে হাসিনা যেটা প্রচার করত সেটা প্রচার যেন
প্রমাণিত না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন, যাতে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত করে একটি গণতান্ত্রিক সুন্দর বাংলাদেশ কায়েম করতে পারি। আমরা চাই এই বাংলাদেশের মানুষ 16 বছর কথা বলতে পারে নাই, এই বাংলাদেশের মানুষ 16 বছর ভোট দিতে পারে নাই, একবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত। আজকে সেই অধিকারের সূর্য উদয় হয়েছে এবং এই অধিকারের সূর্য যেন আরো আলোকিত হয়ে মানুষ সেই অধিকার পালন করতে পারে, ভোট দিতে পারে। ভোট থাকলে সমস্যার সমাধান হয়, বন্দী অবস্থায় থাকলে সমস্যার সমাধান হয় না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো যে যত দ্রুততম সময়ের মধ্যে আমি অধ্যাপক ইউনূসের কাছে আবেদন রাখবো একটি সুন্দর নির্বাচন দেন, যেটা আপনি দিতে পারবেন। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মনের কথা বাংলাদেশের পৃথিবীর সবাই যেন বুঝতে পারে। আপনাকে ধন্যবাদ। তিস্তা নদী রক্ষা আন্দোলন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জামাল বাদশা। চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শাহবাগে জড়ো হয়েছেন জুলাই আন্দোলনে আহতরা। দুপুর ৩টায় তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় তারা জানান, জুলাই আন্দোলনে আহত ও শহীদদের সহায়তায় যে ক্যাটাগরি করা হয়েছে তা যৌক্তিক নয়, সবাইকে সমান সহায়তা দেওয়ার দাবি তাদের। অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। আহতরাই সি ক্যাটাগরির মধ্যে, আমাদের সি ক্যাটাগরির জন্য কোনো সুযোগ সুবিধা রাখা হয়নি। আমরা কোনো ক্যাটাগরি চাই না। আজকে 4-5 মাস ধরে কোনো কাজ কাম করতে পারি না ভাই, কিন্তু এখনো সরকার আমাদেরকে একটু দেখতেছে না। দর্শক, শাহবাগে রয়েছেন সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হাসান, সড়ক অবরোধ নিয়ে জুলাই আন্দোলনে আহতরা কি বলছেন আসলে জানাবেন। আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছিলেন তারা এই মুহূর্তে শাহবাগের মোড় অবরোধ করে রেখেছে এবং সেখানে সীমিত পরিমাণ যান চলাচল আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যতটুকু জানি গতকাল সকালেই কিন্তু সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছিল, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি যেসব আহত যারা হয়েছিলেন তাদেরকে সরকারিভাবে সম্মানী ভাতা দেওয়া হবে, সেটি কিন্তু ঘোষণা দিয়েছিল। কিন্তু পরবর্তীতে যারা সি এবং ডি ক্যাটাগরিতে যারা আহত হয়েছিলেন তাদের বেশ একটা সংখ্যা তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসছেন এবং তারা দাবি করছেন যে তারাও যেহেতু আহত হয়েছিলেন তাদেরকে সরকারি যেসব সুযোগ সুবিধা সেটি তাদেরকে দিতে হবে। এবং সেই প্রেক্ষিতে কিন্তু তারা দুপুর 3 করে এবং গাড়ি চলাচল অনেকটা বন্ধ করে দেয়। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয় এবং কিছুটা পাশে আসলে তাদেরকে জায়গা করে দেওয়া হয়েছে এবং বাকি যে রাস্তার যে যান চলাচল সেটি অনেকটা ধীরে হলে অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত আহত যারা রয়েছেন তারা যেটি বলছেন যে তাদেরকে আন্দোলনে আহত হওয়ার পরে আসলে তারা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন এবং তাদেরকে সি এবং ডি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে এবং তাদেরকে যে পরিমাণ সহায়তা দেওয়ার দরকার তারা চিকিৎসা সেবা সহ অন্যান্য যেসব সুবিধা পাওয়ার কথা ছিল সেগুলো তারা পাচ্ছেন না। আমরা দু একজন আহতের সাথে একটু কথা বলবার চেষ্টা করছি। একটু বলবেন আপনাদের আসলে মূল দাবিগুলো কি? এখন আমাদের দাবি হচ্ছে আমাদের যে সি ক্যাটাগরিটা বাতিল করতে হবে, কারণ সি ক্যাটাগরির লোকগুলোর জন্য কি সুবিধা করছে, এখানে মোটামুটি সুস্থ কিন্তু হাতের কোনো কাজ নাই এদের সি ক্যাটাগরিতে। এরকম লোক আছে তার জীবন বয়স হয়ে 40 বছর 50 বছর, তাকে সে কি চাকরি করার বয়স আছে,
তাকে চাকরি দিবে। কি চাকরি দিবে? এখন যে চাকরির জন্য কোটা আন্দোলন করলো সেই চাকরি দিবে। আরেকটা সরকার এসে কি বলবো যে তোরা তো কোটা চাকরি পাইছস, তাহলে আবার বাদ দিয়ে তো আমাদের ভবিষ্যৎ কি? আমাদের ভবিষ্যৎ নাই। তো আমাদের এই জন্য এ ক্যাটাগরি বি ক্যাটাগরি বাতিল করতে রাখি রেখে সি ক্যাটাগরিটা বাতিল করতে হবে। বাতিল করে আমাদের যারা সি ক্যাটাগরি সেগুলো আমরা বি ক্যাটাগরি আনতে হবে আইনে। আর যারা এ ক্যাটাগরি যারা ক্যাটাগরি থাকবে আর সি ক্যাটাগরি লোকগুলোর বি ক্যাটাগরি আইনে আমাদেরকে এটা দিতে হবে। আমাদের মূল দাবি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন যে আসলে যারা সি ক্যাটাগরিতে এসেছে তাদেরকে সি ক্যাটাগরিটাকে টোটালি বাতিল করে বি ক্যাটাগরির নিয়ে এসে তাদেরকে যেসব সম্মানী দেওয়ার কথা সেটি দেওয়ার দাবি জানাচ্ছেন। এবং তারা যে চাকরি দেওয়ার কথা বলেছিল সরকার সেটিকে না করে তারা বলছেন যে তাদেরকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, চাকরি যেন এখন পর্যন্ত না করা হয়। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন হাসান এবং তিনি জানাচ্ছিলেন জুলাই আন্দোলনে আহতদের দাবি দাওয়া সম্পর্কে। আসন্ন রমজান উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। রোজা সামনে রেখে মার্চ এবং এপ্রিলে 1.5 লাখ টন করে 3 লাখ টন চাল দেয়া হবে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায়। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে তথ্য জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। জানান এই কর্মসূচির আওতায় 30 টাকা কেজি দরে 15 কেজি করে চাল পাবে 50 লাখ পরিবার। ঈদে 10 কেজি করে দেয়া হবে উপহার। মেট্রোপলিটন এলাকার 122টি কেন্দ্রের তত্ত্বাবধানে থাকবেন ম্যাজিস্ট্রেটরা। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত গ্রহণযোগ্য ও বিতর্কিত উভয় ধরনের নির্বাচনের অভিজ্ঞতা প্রশাসনের রয়েছে, তাই তাদের যেভাবে ব্যবহার করা হবে তারা সেভাবেই কাজ করবে। অন্তর্বর্তী সরকার তাদের ভালোভাবে ব্যবহারের মাধ্যমে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে বলে আশাবাদ জানান উপদেষ্টা। এই রোজার মাসে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে কিছু আবার বিনামূল্যে যাচ্ছে। প্রথমত আপনি ধরেন এই মার্চ মাস এপ্রিল মাস 2 মাস 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে। তারপরে আপনি ঈদের সময়ে 1 কোটি লোক পাবে 10 কেজি করে চাল পাবে উপহার হিসেবে ফ্রি, এটা বিজিএস এরিয়াতে। তারপরে আবার ফুড ফরওয়ার্ড সব বিভিন্ন গুগল করবে, সবই তো মার্কেটে ফুডকে ইনজেক্ট করবে। আচ্ছা, প্রায় 7 লাখ টনের মতো চাল এই সময়টাতে যাবে, মার্চ এবং এপ্রিলের মধ্যে যাবে, রোজা ঈদ ইত্যাদিকে কেন্দ্র করে। পিরোজপুর ও মুন্সিগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 2 জন। এসব ঘটনায় আহত হন কমপক্ষে 15 জন। পিরোজপুরের নাজিরপুরে বাসের ধাক্কায় পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, সকালে পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রুহিতলা বুনিয়া এলাকায় একটি ব্যাটারি চালিত ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটিতে থাকা 3 জন গুরুতর আহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের 2 জনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সোমবার সকাল 7:30টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কামারখোলা এলাকায় পিকআপের পেছনে একটি বড় কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয়। পরে একই লেনে আসা যাত্রীবাহী আরেকটি বাস কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এর কিছুটা দূরে পুবারভা পরিবহনের আরেকটি বাসকে একটি ট্রাক ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে যায় 2টি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ। এ সময় এসব গাড়িতে থাকা 15 যাত্রী আহত হন। তেইশ মাস পর সেনা সহায়তায় নিজেদের বাড়িতে ফিরেছেন বান্দরবানের 15 পরিবারের 81 জন সদস্য। 2023 সালের 6 মার্চ পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ KNF এর নির্যাতন ও নিপীড়নের কারণেই থানচি উপজেলার বাকলাইপাড়ার 28টি পরিবার বিভিন্ন স্থানে পালিয়ে যায়। সেনা সহায়তায় 28টি পরিবারের মধ্যে 15টি পরিবার তাদের নিজ বাড়িতে ফিরে এসেছে। 69 পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের অন্তর্গত 16 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিজেদের পক্ষ হতে রেশন সহায়তার পাশাপাশি প্রতি পরিবারকে চাল, তেল, ডাল, লবণ, আটা, চিনি সহ খাদ্যদ্রব্য বিতরণ করেন।
বাকলাইপাড়া 2 বছর আমরা সন্ত্রাসী কারণে আমরা গ্রামে থাকতে পারি নাই। আজকে সেনাবাহিনী সহায়তা করে গ্রামে ঢুকতে পারতেছি। আমরা 2 বছর ধরে ভালো করে স্কুল চালু করতে পারি না। এখন সেনাবাহিনী সহযোগিতা করে আমরা স্কুলের ভালো করে স্কুল চালু করতে পারি। বাকলাই ক্যাম্প আর্মি সহায়তা আমরা পুনরায় ফিরে এসেছি আজকে। দর্শক, কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা চলে যাচ্ছি নীলফামারীতে। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করছেন যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। আমরাও সেই একই কথা সরাসরি বলতে চাই যে আমরা 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধের মূল লক্ষ্যটাই ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই। কয়েন্দে ভাই কতবার ভোট দিবা পারেন নাই? পাইছিলেন ভোট দিবার? তো আমরা তো ওইটাই চাই। আমরা আমাদের ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই, যারা আমাদের কথা পার্লামেন্টে বলবে, সংসদে বলবে, সব জায়গায় বলবে, তাই না? সেই ভোটটা আমরা চাই। ওরা অনেক সময় বলে যে আমরা নাকি ভোট করতেছি। ভোট করার কারণ একটাই, যে ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে কোত্থেকে? আমার কথাটা বলবে কে? আমার তো প্রতিনিধি চাই, তাই না? সেই জন্যই আমরা নির্বাচনের কথা বলতেছি। আর নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে, সে অশান্তি হবে না, শান্তি আসবে, একটা স্থিতিশীলতা আসবে। তাই বক্তব্য বাড়াবো না বন্ধুগণ। আমি আজকে গতকাল ঠাকুরগাঁতে এসেছি, আজকে সকালে কিন্তু রওনা হয়েছি, এসে বসে আছি আর অভিভূত হয়েছি। তিস্তার পাড়ের হাজার হাজার মানুষ আজকে নিজেরা পুটলিতে চাল বেঁধে ডাল বেঁধে চলে এসেছে, তাই না? সব একা একা চলে এসেছে। এখানে কাউকে কিছু বলতে হয় নাই, তার নিজের দাবির জন্য দুলু ভাইয়ের ডাক শুনে আজকে সবাই এসেছে। তাই বন্ধুগণ, আমার কথা শেষ, শুধু এইটা বলতে চাই যে এখন নতুন লড়াই শুরু। সেই লড়াই হচ্ছে আমাদের বাঁচা মরার লড়াই, আমাদের স্বাধীনতার লড়াই, আমাদের গণতন্ত্রের লড়াই। আসুন আজকে আবার সেই ঐক্যবদ্ধ হয়ে আবার আমরা সেই ডাক দেই, জাগো বাহে তিস্তা বাঁচাই। আসসালামু আলাইকুম। নীলফামারীতে কথা বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেখানে। দর্শক, বগুড়ায় চলছে জেলা বিএনপির সমাবেশ। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, কোন কোন দাবিতে সমাবেশ হচ্ছে এবং বিএনপির নেতারা কি বলছেন আসলে জানাবেন? শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভূমি এই বগুড়া। বিএনপির রাজনীতির আতুরঘর বিবেচনা করা হয় এই বগুড়ায়। স্মরণকালের সবচেয়ে বড় জনসমাবেশ কিন্তু আজকে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজন করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি, ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ জনদাবিতে আজ বগুড়া জেলা বিএনপি কিন্তু এই জনসভা করছে, যেখানে এখন পর্যন্ত আলতাফুন্নেসা খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিএনপি নেতৃবৃন্দরা যেটি বলছে, প্রায় 50,000-এর বেশি নেতাকর্মী কিন্তু আজকে এই জনসমাবেশে উপস্থিত হয়েছেন। আজকে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এই জনসভায় কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। এছাড়াও বিএনপি চেয়ারপারসনের আরো 2 জন উপদেষ্টা কিন্তু আজকে এই জনসভায় উপস্থিত রয়েছেন। মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু সহ বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক যে নেতৃবৃন্দরা, তারা আমরা একটা সরাসরি কথা বলার চেষ্টা করব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল সালামের সাথে। জনাব সালাম, আজকে কি দাবিতে আপনারা জনসভা করছেন? আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 6 মাস অতিক্রান্ত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করেছিলাম অতি দ্রুত এই সরকার
একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন এবং যে কারণে ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি সেই সমস্ত দাবি দেওয়া যেগুলো জনগণের দাবি দেওয়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং যারা খুন করেছে, লুট করেছে তাদেরকে আইনের আওতায় আনা এবং বিচার শুরু করা। কিন্তু এখন পর্যন্ত এই সরকার সেদিকে কোনো দৃষ্টিপাত করতে পারেনি বলা চলে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পরাজিত ফ্যাসিবাদ আবার নতুন করে মাথা চারা দিয়ে উঠার চেষ্টা করছে। এই কারণে আমরা বলছি এই সরকারকে যার কালক্ষেপণ না করে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। জনাব সালাম, আপনাকে ধন্যবাদ। মনি, আপনি শুনছিলেন বগুড়া জেলা বিএনপির যে জনসভা আজ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে। এখন পর্যন্ত আমার কাছে এটি ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।